গল্পের শুরুতেই আমরা মার্ক নামের একজন হাট্টাকাট্টা শক্তিশালী মানুষকে দেখতে পাই। তার স্বপ্ন ছিল শহরে নিজের একটা রেস্টুরেন্ট খোলার, কিন্তু অর্থের অভাবে বাধ্য হয়ে তাকে একটা শক্তিশালী লোন মাফিয়ার হয়ে ডেপ্ট কালেক্টরের জব করতে হয়। যারা সময় মতো ধার করা টাকা ফেরত দিত না, মার্ক তাদের কাছ থেকে টাকা কালেক্ট করতে যেত। আজও সে এমনই একজনের কাছ থেকে টাকা আদায় করতে এসেছে। লোকটি একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার, যে তার বসের কাছ থেকে 20 লাখ টাকা ধার নিয়েছিল। মার্ক তার কাছে গিয়ে খুব শান্তভাবে পাওনা টাকাটা ফেরত চাইল, কিন্তু অ্যাডামের টাকা ফেরত দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। সে মার্কের হাতে কয়েকটা খুচরা টাকা ধরিয়ে দিয়ে বলল, তোমার বসকে গিয়ে বলো সোমবারে আমি পুরো টাকাটাই নিয়ে আসবো। কিন্তু মার্ক খালি হাতে ফিরে যেতে পারতো না, তাই গ্যারান্টি হিসেবে সে অ্যাডামের আঙুলে থাকা হীরার আংটিটি চাইল। সে বলল, টাকা পেলেই তোমার রিং ফিরিয়ে দেওয়া হবে। এ কথা শুনেই অ্যাডাম প্রচণ্ড রেগে যায়। এরপর সে হাতে থাকা মদ সরাসরি মার্কের মুখের উপরে ছুঁড়ে মারে। এরপর অ্যাডামের গুন্ডারা মার্ককে সেখান থেকে চলে যেতে বলে এবং হুমকি দিয়ে জানায় যে এরপর যদি আর কখন এখানে আসো তাহলে তোমার 2 পা ভেঙে দেব। কিন্তু তারা জানতো না তাকে অপমান করে তার কত বড় ভুল করে ফেলেছে। মার্ক আবার ফিরে আসে এবং অ্যাডামকে 2টা সুযোগ দেয়। প্রথমটি হলো সে যেন স্বেচ্ছায় আংটিটি মার্কের হাতে তুলে দেয়, আর দ্বিতীয়টি হলো মার্ক জোর করে তার কাছ থেকে আংটিটি কেড়ে নেবে। অ্যাডামের নিজের দেহরক্ষীর উপরে পুরোপুরি ভরসা ছিল, তাই সে দ্বিতীয় চয়েসটি বেছে নেয়। তার ইশারায় তার একজন লোক পেছন থেকে মার্কের উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু মার্ক এক ঘুষিতেই তার চোয়াল ভেঙে দেয়। এরপর আরও কয়েকজন একসঙ্গে মার্কের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মার্ক একে একে সবাইকে কাবু করে ফেলে। চোখের পলকেই পুরো ক্লাবটি যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। তাকে থামানোর জন্য 2 বিশালদেহী পালোয়ান এগিয়ে আসে, কিন্তু মার্ক তাদেরও এমনভাবে পিটিয়ে পরাস্ত করে যেন তারা আর উঠে দাঁড়াতেই না পারে। নিজের লোকদের এমন অবস্থা দেখে অ্যাডাম পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মার্ক একটি রেকর্ড প্লেয়ার ছুঁড়ে তার পায়ে আঘাত করে, ফলে সে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। এরপর মার্ক তার কাছ থেকে হীরার আংটিটি কেড়ে নিয়ে বলে, সোমবারে ঠিক সময় চলে এসো, তোমার আংটিটিও ফেরত পেয়ে যাবে। মার্কের কাজ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই আরেকজন বাউন্টি হান্টার তার উপরে হামলা করে এবং তাকে গুরুতর আহত করে। সে মার্কের পকেট থেকে হীরার আংটিটি বের করে নেয় এবং মার্ককে সেই অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে মার্ক তার বসের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি দ্বিতীয় বাউন্টি হান্টারকে কেন পাঠিয়েছিলেন? ওয়াকার ভেবেছিল মার্ক হয়তো একাই এই কাজটি করতে পারবে না, তাই তাকে সাহায্য করার জন্যই সে আরেকজন বাউন্টি হান্টারকে পাঠিয়েছিল। কিন্তু সে জানতো না সেই লোকই শেষ পর্যন্ত মার্কের কাছ থেকে আংটিটি চুরি করে নেবে। নিজের যে দুর্বল একজন মানুষের কাছ থেকে হেরে এসেছে এ কথা শুনে ওয়াকার বিশ্বাসই করতে পারে না। এরপর ওয়াকার তার পাওনা টাকা থেকে $500 কেটে নেয়। মার্ক তখন বুঝে যায় ওয়াকার ইচ্ছা করে এমনটা করছে। সে রাগান্বিত হয়ে বলে, আমার টাকা এখনই চাই। মার্ক এই কাজ ছেড়ে দিয়ে নিজের একটা রেস্টুরেন্ট খুলতে চেয়েছিল, আর সে কারণেই তার টাকাগুলো খুব দরকার ছিল। ওয়াকার তখন বলে, ঠিক আছে, শুধু একটা শেষ কাজ করে দাও, তারপরে আমি তোমাকে মুক্ত করে দেব। সে চেয়েছিল মার্ক যেন তার ছেলে জ্যাককে ফিরিয়ে নিয়ে আসে। জ্যাক পড়াশোনা ছেড়ে ব্রাজিলের জঙ্গলে গুপ্তধনের খোঁজে চলে গিয়েছিল। এই কাজের জন্য ওয়াকার মার্ককে 2 কোটি টাকা দেওয়ার প্রস্তাব করে। মার্ক অবাক হয়ে বলে, এত ছোট একটা কাজের জন্য 2 কোটি টাকা? এই টাকাটা বরং আপনি আপনার ছেলেকেই দিয়ে দিন, দেখবেন নিজেই ফিরে আসবে। কিন্তু ওয়াকার জানায় কাজটা যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ নয়। সে বলে, আমার ছেলেকে ফিরিয়ে আনো, তারপর তুমি পুরোপুরি মুক্ত। এরপর মার্ক একজন ট্যুরিস্ট গাইডের সঙ্গে নিয়ে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রার শুরুতেই সে নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়। সে দেখে যে তার পাইলট ভাঙা বিমানটি একটা টেপ দিয়ে জোড়া লাগিয়ে উড়াচ্ছে। এটা দেখে মার্ক ভীষণ ভয় পেয়ে যায়, তবে পাইলটের কাছে বিষয়টি ছিল একেবারেই স্বাভাবিক। শেষ পর্যন্ত সে নিরাপদে মার্ককে অ্যামাজনের জঙ্গলের গভীরে নিয়ে যায়। এরপর গাইড তাকে জঙ্গলের ভেতর দিয়ে একটা স্বর্ণখনির কাছে নিয়ে যায়। পথে তারা এমন কিছু মানুষের সঙ্গে দেখা করে যাদের জোর করে সেই খনিতে শ্রমিক হিসেবে কাজ করানো হচ্ছিল। গাইড মার্ককে সতর্ক করে বলে, যদি বেঁচে থাকতে চাও তাহলে জঙ্গলের ভেতরে বেশি যেও না, সেখানে খুবই বিপজ্জনক লোকজন থাকে। অন্যদিকে আমরা ওয়াকারের ছেলে জ্যাককে দেখি। সে ইতিমধ্যেই সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে, এমনকি সেখানে তার একজন প্রেমিকাও ছিল যার কাছে সে প্রায় নানা কিছুর আবদার করত। এবার জ্যাক তার প্রেমিকা রোজির কাছে তার মামার নৌকাটি চায়, যাতে সে গুপ্তধনের খোঁজে যেতে পারে। কিন্তু রোজি ইতিমধ্যেই জ্যাকের উপরে বিরক্ত হয়ে গিয়েছিল, কারণ আজ পর্যন্ত জ্যাক ঝামেলা খোঁজা ছাড়া আর কোনো কিছুই খুঁজে বের করতে পারেনি। তার ওপর সে কারো কাছ থেকে কোনো জিনিস ধার নিলে সেটা আর কখনোই ফেরত দিত না। এদিকে মার্ক পৌঁছে যায় সেই স্বর্ণখনিতে। প্রতিদিন হাজার হাজার শ্রমিক এই খনির ভেতরে ঢুকে সোনা উত্তোলনের কাজ করত, আর কেউ যদি সেই কাজ করতে অস্বীকার করত তাহলে তাকে নির্মমভাবে নির্যাতন করা হতো। ঠিক তখনই একজন শ্রমিককে দেখা যায় ঠিকাদারের সঙ্গে তর্ক করতে। সে সারাদিনের কাজের অতিরিক্ত পারিশ্রমিক দাবি করছিল, কিন্তু ঠিকাদার তাকে সে টাকা দিতে অস্বীকার করে। এরপর শ্রমিকটি কিছু সোনা নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এটা দেখে একজন প্রহরী চাবুক দিয়ে তাকে টেনে ধরে এবং এত নির্মমভাবে মারতে থাকে যে তার হাতের কয়েকটি আঙুল কেটে যায়। মার্ক পুরো ঘটনাটি নিজের চোখের সামনেই দেখলেও কোনো সাহায্য করার সাহস পায় না,
কারণ সে জানতো এটা আমেরিকা নয়। সামান্য একটু ভুল করলে তারা তাকে হত্যা করে এমন জায়গায় লাশ ফেলে দেবে যেখানে কেউ তাকে খুঁজেও পাবে না। এরপর লোকগুলো মার্কের শরীর ভালোভাবে তল্লাশি করে এবং তাকে ভেতরের প্রবেশের অনুমতি দেয়। ভেতরে গিয়ে মার্কের দেখা হয় পাবলো নামের এক ব্যক্তির সঙ্গে, যে পুরো স্বর্ণখনিটির মালিক ছিল। মার্ক তাকে জ্যাকের একটি ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি জানো এই ছেলেটাকে কোথায় পাওয়া যাবে? পাবলো জ্যাককে চিনতো, কারণ জ্যাক যখন সেখানে এসেছিল তখন খনন কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং থাকার সবকিছু ব্যবস্থা সেই করে দিয়েছিল। মার্ক আবার জিজ্ঞাসা করে সে এখন কোথায় আছে, আমি তাকে নিতে এসেছি। কিন্তু পাবলো এত সহজে জ্যাককে তার সঙ্গে যেতে দিতে রাজি ছিল না। নিজের ক্ষমতার পরিচয় দিতে সে মার্ককে পুরো খনিটি ঘুরিয়ে দেখায়, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করছিল। মার্কের কাছে জায়গাটি যেন জীবন্ত নরকের মতো মনে হয়, কারণ এখানে কেউই নিজের ইচ্ছাতে কাজ করছিল না, বরং সবাই কাজ করছিল ভয়ের কারণে। কিন্তু পাবলোর মত ছিল একেবারেই ভিন্ন। সে বলে, যখন কোনো নববধূ তার আঙুলে সোনার আংটি পরে কিংবা কোনো ব্যবসায়ী তার সোনার রোলেক্স ঘড়ি ছুঁয়ে গর্ব অনুভব করে, তখন আমারও ভালো লাগে। কাউকে সুন্দর অনুভব করাতে হলে কাউকে না কাউকে তো ত্যাগ স্বীকার করতেই হবে, আর সেই ত্যাগ স্বীকার করছে এই শ্রমিকরাই। আমার কাজ শুধু তাদের উপরে দেখাশোনা করা। গরিব মানুষগুলোর উপরে সে যেভাবে অত্যাচার চালাচ্ছিল তাতেই বোঝা যাচ্ছিল যে তার ভেতরে মানবিকতা বলতে আর কিছুই অবশিষ্ট নেই। তবে মার্ক তাকে মোটেও ভয় পায় না। সে জ্যাককে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে। পাবলো নিজের দেশের একজন মানুষের ক্ষতি করতে চাইছিল না, তাই শেষ পর্যন্ত সে মার্কের কথায় রাজি হয়ে যায়। তবে এর বিনিময়ে সে 20 লাখ টাকা দাবি করে। মার্ক তাকে সেই টাকা দিয়ে দেয়। এরপর পাবলো জ্যাককে খুঁজে বের করতে রওনা হয়। মার্ক জানতে পারে জ্যাক প্রায় একটা ক্লাবে যাতায়াত করে, তাই সে রোজির কাছে গিয়ে বলে, আমি এখানে একজন আমেরিকানকে খুঁজছি, তুমি কি জানো কোথায় তাকে পাওয়া যাবে? কিন্তু মার্কের কথা শেষ হওয়ার আগেই জ্যাক নিজেই সামনে এসে হাজির হয়। মার্ক কল্পনাও করেনি তাকে খুঁজে পাওয়া এতটা সহজ হবে। আগের মতো এবারও সে জ্যাককে 2টা চয়েস দেয়। প্রথমটি হলো সে যেন শান্তভাবে নিজের জিপে উঠে বসে, তাহলে তারা দুজনে কোনো ঝামেলা ছাড়াই আমেরিকায় ফিরে যাবে, না কারো রক্ত ঝরবে আর না কোনো সমস্যা হবে। অবশ্য দ্বিতীয় একটা বিকল্পও ছিল। জ্যাক যখন জানতে পারে যে মার্ক তাকে তার বাবার কাছে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, তখন তার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তৃতীয় কোনো বিকল্প নেই? মার্ক জবাব দেয়, আমি কাউকে তৃতীয় বিকল্প দেই না। জ্যাক কোনোভাবেই ফিরে যেতে রাজি ছিল না, তাই সে হঠাৎ মার্কের উপরে হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মার্ক মুহূর্তের মধ্যেই তাকে ধরে ফেলে। ঠিক যখন সে জ্যাককে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই সেখানে পাবলো এসে উপস্থিত হয়। পাবলোর ভয় এতটাই ছিল যে তাকে দেখা মাত্রই মুহূর্তের মধ্যে পুরো ক্লাব খালি হয়ে যায়। পাবলো তখন বলল, আমাদের গল্পে একটু মোড় এসেছে, আমি তোমাকে এই ছেলেটাকে নিয়ে যেতে দিতে পারি না, এখন থেকে সে এখানেই থাকবে। মার্ক তখন জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন ওকে নিয়ে যেতে দেবে না? তখন পাবলো জানায়, এই ছেলেটির হাতে খুবই বিরল এবং মূল্যবান একটা জিনিসের সন্ধান এসেছে, আর যেহেতু সেটা আমার জঙ্গলের ভেতরেই আছে, তাই ও আমাকে সেই জায়গায় নিয়ে যাবে। এই কথা শুনে মার্ক প্রচণ্ড রেগে যায়, কারণ জ্যাককে নিয়ে যাওয়ার বিনিময়ে সে পাবলোকে অনেক টাকা দিয়েছিল। পাবলো শান্তভাবে বলে, ওইটা জ্যাকের দাম ছিল না, ওটা ছিল এখান থেকে তোমাকে নিরাপদে বেরিয়ে যেতে দেওয়ার ট্যাক্স। ঠিক তখনই পাবলোর বদমেজাজি ভাই হার্ভি মার্ককে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে। এতে মার্কের রাগ চরম পর্যায়ে পৌঁছে যায়। সে জ্যাককে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে যাচ্ছিল, এমন সময় পাবলোর একজন লোক তার উপরে গুলি চালায়, আর এটাই ছিল তার শেষ সতর্কবার্তা। পাবলো বলে, চলে যাও, আর কখনো ফিরে এসো না। কিন্তু মার্ক কারো কথা শোনার মানুষ ছিল না। সে জ্যাককে ঢাল হিসেবে ব্যবহার করে এবং একটা টেবিলের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর পাবলোর লোকজন তার দিকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। সুযোগ পেয়ে জ্যাক পালানোর চেষ্টা করে, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগে মার্ক তাকে মাটিতে ফেলে দেয়। এরপর মার্ক হার্ভির মাথায় বন্দুক তাক করে এবং সবাইকে অস্ত্র ফেলে দিতে বলে। ঠিক তখনই একজন লোক চাবুক দিয়ে তার উপরে হামলা করে, কিন্তু মার্ক খালি হাতে সেই আঘাত থামিয়ে দেয়। এরপর সে জ্যাককে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জ্যাক বলে, আমরা কখনোই এখান থেকে বের হতে পারবো না, এই পুরো জঙ্গলটাই পাবলোর নিয়ন্ত্রণে। জ্যাককে ছেড়ে দেওয়ার বিনিময়ে পাবলো মার্ককে তার চাওয়া যে কোনো পরিমাণ টাকা দিতে রাজি ছিল, কিন্তু মার্কের টাকার কোনো দরকার ছিল না। মার্কের কথা জ্যাকের ওপরে কোনো প্রভাব ফেলতে পারেনি, তাই হঠাৎ সে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িকে পাহাড়ের নিচে ফেলে দেয়। এরপর তারা দুইজন গাড়িসহ গড়াতে গড়াতে অনেক নিচে নেমে যায়। এতে দুজনেই গুরুতর আহত হয়ে পড়ে। পাহাড়টি এতটাই উঁচু ছিল যে তাদের গড়িয়ে পড়া যেন কিছুতেই থামছিল না। শেষ পর্যন্ত তারা দুজন একটা ঝর্ণার পানিতে গিয়ে পড়ে। তাদের মনে হয়েছিল এবার হয়তো তারা বেঁচে গিয়েছে, কিন্তু ঠিক তখনই তাদের জিপটি উড়ে এসে সোজা তাদের উপরে আছড়ে পড়ে। জ্যাক কোনোভাবে বেঁচে গেলেও মার্ক গুরুতর আহত হয়। এরপর জ্যাক মার্কের কাছ থেকে হাতকড়া চাবি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু দূরে গিয়ে পেছনে তাকিয়ে দেখে যে মার্ক এখনও তার পিছু নিয়ে আসছে। জ্যাক ক্লান্ত এবং বিধ্বস্ত শরীর নিয়ে সামনে এগোতে থাকে, কিন্তু অল্প সময়ের মধ্যেই সে পুরোপুরি হাঁপিয়ে ওঠে। তবুও সে কোনোভাবেই ফিরে যেতে রাজি ছিল না।
শেষ পর্যন্ত মার্ক তাকে একটা ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় এবং ভালোই মারধর করে। কিন্তু জ্যাক ছিল ভীষণ একগুঁয়ে। সে বানরের মতো লাফিয়ে মার্কের পিঠে উঠে বসে। তখন মার্ক তাকে কাঁধের উপরে তুলে জোরে মাটিতে আছড়ে ফেলে দেয়। অবশেষে মার্ককে থামানোর জন্য জ্যাক সব সত্যি কথা খুলে বলে। সে জানায়, আমি গাটো দো দিয়াবো নামে একটা প্রাচীন নিদর্শন খুঁজে পেয়েছি। এটাকে ডেভিলস ক্যাট নামেও ডাকা হয়। এটা সম্পূর্ণ খাঁটি সোনা দিয়ে তৈরি, আর এটা কোথায় লুকিয়ে আছে সেটা শুধু আমিই জানি। যদি তুমি আমাকে জিতে দাও তাহলে সেই গুপ্তধনের সমান অংশ তোমাকেও দেব। কিন্তু মার্কের অর্থের প্রতি কোনো লোভ ছিল না। সে শান্তভাবে জ্যাককে সামনে হাঁটতে বলে। এদিকে পাবলো তাদের কয়েকজন লোক নিয়ে তাদের খুঁজতে বের হয়। যে করেই হোক তাদের জ্যাককে দরকার ছিল, তাই তারা জঙ্গলের প্রতিটা কোণায় তাদের খোঁজা শুরু করে দেয়। অন্যদিকে মার্ক টানা 5 ঘন্টা ধরে জ্যাককে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল, ফলে জ্যাক ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। তবে বারের ভেতরে মার্ক যেভাবে একাই সব গুন্ডাদের শিক্ষা দিয়েছিল সেটা দেখে জ্যাক তার প্রতি ভীষণ মুগ্ধ হয়ে গিয়েছিল। তবে জ্যাকের মাথায় তখনও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে জানতে চাইল, তুমি ওদের মারার জন্য বন্দুক ব্যবহার করলে না কেন? তুমি কেমন আমেরিকান যে নিজের সঙ্গে কোনো বন্দুকই রাখে না, নাকি বন্দুক দেখে ভয় পাও? কিন্তু সত্যিটা ছিল ভিন্ন। মার্ক জানতো সে যখনই বন্দুক হাতে নেয় তার পরিণতি খুবই ভয়াবহ হয়। তাই সে শপথ করেছিল জীবনে আর কখনো কোনো অস্ত্র হাতে তুলে নেবে না। পুরো পথ জুড়ে জ্যাক একটানা কথা বলে মার্কের মাথা খারাপ করে দিচ্ছিল। কিছুক্ষণ পরে জ্যাকের প্রস্রাবের চাপ আসে, কিন্তু মার্ক কোনো ঝুঁকি নিতে চাইছিল না। তাই সে হাতকড়া না খুলে সেখানে কাজ ছেড়ে নিতে বলে। জ্যাক অনুরোধ করে মাত্র 2 মিনিটের জন্য তার হাতকড়াটা খুলে দিতে, কিন্তু মার্ক তার কথায় বিশ্বাস করে না। শেষ পর্যন্ত সে শুধু জ্যাকের প্যান্টের চেনটা খুলে দেয় যাতে সে প্রস্রাব করতে পারে। জ্যাকের কাজ প্রায় শেষ হওয়ার মুহূর্তে মার্ক ভুল করে শিকারীদের পাতা একটা ফাঁদে পা দিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সে উল্টো হয়ে গাছে ঝুলে পড়ে। এ সময় তার পকেট থেকে হাত করা চাবিটাও নিচে পড়ে যায়। সুযোগ বুঝে জ্যাক নিজেকে মুক্ত করে ফেলে। ঠিক তখনই তার চোখে পড়ে আরেকটা ডায়েরি। সেখানে ইতালিয়ান খাবার তৈরির অসংখ্য রেসিপি লেখা ছিল। মার্কের মতো একজন শক্তিশালী যোদ্ধা আসলে একজন রাঁধুনি, এই কথা জানতে পেরে জ্যাক হেসে হেসে গড়াগড়ি খেতে থাকে। কিন্তু হাসতে হাসতে সেও অসাবধানতাবশত একই ফাঁদে পা দিয়ে উল্টো হয়ে ঝুলে পড়ে। মার্ক তাকে জোরে একটা চড় মেরে নিজের ডায়েরি ফেরত নিয়ে নেয়। এখন তাদের সামনে একটাই সমস্যা, কিভাবে এখান থেকে বের হওয়া যায়। ঝুলন্ত অবস্থায় মার্ক পাশের একটা গাছের মোটা ডাল আঁকড়ে ধরে। তারা কিছু একটা ভাবার আগেই একদল বানর তাদের উপরে হামলা করে। বানরগুলো একটি সোজা মার্কের মুখের উপরে লাফিয়ে পড়ে এবং তাকে বিরক্ত করতে থাকে। ঠিক তখনই কেউ আকাশে গুলি ছোড়ে। শব্দ শুনে বানরের দল সেখান থেকে পালিয়ে যায়। প্রথমে তাদের মনে হয়েছিল লোকটি হয়তো তাদের সাহায্য করবে, কিন্তু সে উল্টো তাদের বেঁধে নিয়ে নিজের আদিবাসী লোকদের কাছে নিয়ে যায়। জ্যাক তাদের ভাষা বুঝতে পারত, কিন্তু মার্ককে সাহায্য করার বদলে সে উল্টো তাকে আরও বিপদে ফেলার চেষ্টা করে। সে মার্ককে বলে, আমি ওদের সঙ্গে কথা বলেছি, তুমি শুধু ওদের চোখের দিকে তাকিয়ে থাকো, এরা কিন্তু একটু পাগলাটে ধরনের মানুষ। জ্যাক মার্ককে বলল, যাই হোক না কেন চোখ নিচু করবে না, ওদের চোখের দিকেই তাকিয়ে থাকবে। মার্ক ঠিক সেটাই করলো, কিন্তু সে বুঝতেই পারেনি জ্যাক আসলে আদিবাসীদেরকে উস্কে দিচ্ছে। জ্যাক তাদের বলে, আমার পাশে যে লোকটি দাঁড়িয়ে আছে ওকে পাবলো পাঠিয়েছে, ও এসেছে তোমাদের সবাইকে শেষ করে দিতে। এ কথা শুনে সবাই নিজেদের বন্দুক বের করে ফেলে। মার্ক বুঝতে পারে নিশ্চয়ই কিছু একটা গড়বড় হয়েছে, কিন্তু সেই মুহূর্তে সে ছিল সম্পূর্ণ অসহায়। তখন জ্যাক বলে, এখন তোমাদের ওদের সঙ্গে লড়তে হবে, না হলে ওরা আমাদের দুজনকেই মেরে ফেলবে। এরপর তারা মার্কের হাতের বাঁধন খুলে দেয়। মার্ক কারো সঙ্গে লড়াই করতে চাইছিল না। সে সবাইকে শান্তভাবে সব বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই একজন যোদ্ধা দৌড়ে এসে এমন একটা জোরে ঘুষি মারে যে মার্ক সোজা মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। লোকটির উচ্চতা ছিল মাত্র 5 ফুট, কিন্তু তার গতি আর কৃত্যতা ছিল অসাধারণ। সেই কারণে মার্কের মতো বিশালদেহী যোদ্ধাও তার সামনে বেশিক্ষণ টিকতে পারছিল না। ছোটখাটো সেই লোকটি বারবার মার্ককে তুলে ছুঁড়ে মারতে থাকে। এই দৃশ্য দেখে জ্যাক ভীষণ মজা পায়। এরপর সে দৌড়ে পালানোর চেষ্টা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো লড়াই উপভোগ করতে থাকে। কিছুক্ষণ পরে আরও কয়েকজন এসে চারদিক থেকে মার্ককে ঘিরে ফেলে। তারা সবাই মিলে তাকে কয়েক ফুট উপরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর ধপাস করে মাটিতে পড়ে যায় মার্ক। সবাই ভেবেছিল এবার বুঝিয়ে লড়াই শেষ হয়ে গিয়েছে। তারা যখন নিজেদের বিজয় উদযাপন করছিল ঠিক তখনই মার্ক আবার উঠে দাঁড়ায়। এবার সে ভীষণ রেগে গিয়েছিল। মুহূর্তের মধ্যেই সে একে একে সবাইকে নির্মমভাবে পিটিয়ে কাবু করে ফেলে। সে একজনের মাথায় জ্বলন্ত মশাল ছুঁড়ে মারে এবং বাকিদের বাঁশের লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করে। চাইলে সে সবাইকেই মেরে ফেলতে পারত, কিন্তু সে তাদের প্রাণে মারেনি। কিন্তু তার এই দয়ার প্রতিদান না দিয়ে তারা তার উপরে আবারও হামলা চালায়। ঠিক যখন তারা তাকে প্রায় শেষই করে দিচ্ছিল তখনই সেখানে রোজি এসে উপস্থিত হয়। তখন জানা যায় রোজিও এই বিদ্রোহী দলের সদস্য। জ্যাকের খুব কষ্ট হয় যখন সে বুঝতে পারে এতদিন রোজি শুধু নিজের স্বার্থের জন্যই তার সঙ্গ দিয়েছিল। তার ভালোবাসা, তার আপন করে নেওয়া সবই ছিল নিছক অভিনয়। মার্ক রোজিকে জিজ্ঞাসা করে, তোমরা এসব কেন করছো? রোজি উত্তর দেয়,
কারণ এখানকার মানুষ মাত্র 1 ঘন্টা কাজ করে 6 টাকা মজুরি পায়। রোজি বলল, পাবলো আমাদের মানুষদের দাসের মতো খাটায়, অনেক সময় তাদের প্রাপ্য মজুরিটুকুও দেয় না, তাই আমরা এই দাসত্বের অবসান ঘটাতে চাই। এরপর রোজি তার কয়েকজন সঙ্গীদের মার্কের সঙ্গে যেতে বলেন। তারা মার্কের নিরাপদে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়, কিন্তু মার্কের একটাই লক্ষ্য ছিল, জ্যাককে সঙ্গে নিয়ে ফিরে যাওয়া। জ্যাককে ছাড়া সে কোনোভাবেই সেখান থেকে যাবে না। এই বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক চলছিল। ঠিক তখনই তাদের পাশে দাঁড়িয়ে থাকা একজন বিদ্রোহী গুলিবদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পাবলো তাদের খুঁজে বের করেছিল। এরপর তার লোকজন এলোপাথারি গুলি চালাতে শুরু করে। সুযোগ পেয়ে জ্যাক আবারও পালানোর চেষ্টা করে, কিন্তু মার্ক ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে তাকে জোরে ঘুষি মারে যে সে সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়। পাবলোর লোকেরা একে একে বিদ্রোহী দলের সবাইকে হত্যা করে, কিন্তু আগের মতো এবারও জ্যাক শেষ পর্যন্ত মার্কের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। নিজের সঙ্গীদের মৃত্যুতে রোজি ভেঙে পড়ে। তাদের ছাড়া পাবলোর মোকাবেলা করা যেন ঝড়ের সামনে একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকার মতোই অসম্ভব ছিল। রাগের মাথায় সে জ্যাককে গুলি করে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই মার্ক তাকে থামিয়ে দেয়। সে দুজনকেই শান্ত হতে বলে। এরপর তাদের মধ্যে নতুন একটা চুক্তি হয়, জ্যাক তাদের গুপ্তধনের কাছে নিয়ে যাবে আর রোজি তাদের এই জঙ্গল থেকে নিরাপদে বের করে আনতে সাহায্য করবে। এভাবে মার্ক এবং রোজি দুজনেই নিজেদের উদ্দেশ্য পূরণ করতে পারবে, আর জ্যাকের আর কোনো উপায় থাকবে না। তাই এই পরিকল্পনায় সঙ্গ দিতেই হবে। তিনজন ঘন জঙ্গল পেরিয়ে একটা পাহাড়ে পৌঁছায়। সেখানে জ্যাক তার মানচিত্র বের করে পথ অনুসরণ করতে করতে তাদের একটা ঝর্ণার সামনে নিয়ে আসে। জ্যাক জানায় গুপ্তধনটি ঠিক এই জায়গাতেই লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু সেখানে পৌঁছাতে হলে তাদের ঝর্ণার পানিতে ঝাঁপ দিতে হবে। অনেকক্ষণ সাঁতার কাটার পরে তারা ঝর্ণার পেছনে একটা গুহার সন্ধান পায়। জ্যাক আগে থেকে পড়েছিল যে গুপ্তধনটি এই গুহার ভেতরেই লুকানো আছে। সে আলো করার জন্য একটা লাইটার জ্বালায়, কিন্তু গুহার ভেতরে জমে থাকা মিথেন গ্যাসের কারণে সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যায়। আরও ভেতরে এগিয়ে গিয়ে তারা একটা পথ দেখতে পায় যা সরাসরি গুপ্তধনের দিকে চলে গেছে। তবে সেই পথ জুড়ে অসংখ্য কাঠের খুঁটি বসানো ছিল। প্রতিটি খুঁটি উপরের বিশাল পাথরের ছাদকে ধরে রেখেছিল যাতে সেটি ভেঙে না পড়ে। তারা একটা খুঁটি সরানোর চেষ্টা করতে মাথার উপরে বিশাল বিশাল পাথর ভেঙে পড়তে শুরু করে। জ্যাক সঙ্গে সঙ্গে বুঝতে পারে গুপ্তধন রক্ষা করার জন্য এটা একটা ফাঁদ ছিল। এরপর সে মাটিতে কিছু রহস্যময় চিহ্ন দেখতে পায়। সেগুলো ছিল এক ধরনের ধাঁধা, যার সমাধান হয়ে গেলে কেবল নিরাপদে গুপ্তধনের কাছে পৌঁছানো সম্ভব ছিল। নিজের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে জ্যাক সেটা খুব সহজেই সমাধান করে ফেলে। সে বুঝতে পারে যেই খুঁটির নিচে বাঁকের চিহ্ন আঁকা রয়েছে, শুধু সেই খুঁটিটি সরাতে হবে। সেটি সরানোর পরে তাদের সামনে অল্প সময়ের জন্য নিরাপদে এগিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে। জ্যাকের বলে দেওয়া উপায়টি সত্যিই কাজ করছিল। তারা ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকে, আর এখন গুপ্তধনটি তাদের থেকে মাত্র হাত বাড়ালেই ছোঁয়া যায় এমন দূরত্বে। শেষ খুঁটিটি সরাতে শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে থাকা সেই গুপ্তধন জ্যাকের চোখের সামনে ভেসে ওঠে। এত বছরের পরিশ্রমের পর অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পেরেছে, এবং এটা যেন তাদের নিজেরই বিশ্বাস হচ্ছিল না। সে নিজের সাফল্য উদযাপন করতে শুরু করেছিল, কিন্তু ঠিক তখনই তাদের হাতে থাকা সময় শেষ হয়ে যায়, আর একের পর এক গুহার বিশাল পাথরগুলো ভেঙে পড়তে শুরু করে। পাথরের নিচে চাপা পড়ার আগে তারা তিনজন কোনোভাবে গুহা থেকে বেরিয়ে আসে। বহু বছরের কঠোর পরিশ্রমের ফল হিসেবে জ্যাক অবশেষে সেই গুপ্তধনটি খুঁজে পেয়েছিল, তবে সেটি বিক্রি করার কোনো ইচ্ছাই তার ছিল না। সে সিদ্ধান্ত নিয়েছিল এই অমূল্য নিদর্শনটি একটি জাদুঘরে দান করবে, যাতে সারা বিশ্বের মানুষ এটি দেখতে পারে। কিন্তু রোজির মনে তখন অন্য পরিকল্পনা চলছিল। সে তাদের একটি ফল খেতে দেয়। ফল খাওয়ার কিছুক্ষণের মধ্যে তারা অদ্ভুত সব বিভ্রম দেখতে শুরু করে। ফলের বিষাক্ত উপাদান ধীরে ধীরে তাদের শরীর অবশ করে দেয়। সুযোগ বুঝে রোজি গুপ্তধনটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর টানা 7 ঘন্টা তারা দুইজন অবশ হয়ে পড়ে থাকে। ভাগ্য ভালো ছিল এই সময়ের মধ্যে কোনো বন্য প্রাণী তাদের উপরে আক্রমণ করেনি। ধীরে ধীরে বিষের প্রভাব কমতে শুরু করলে তাদের জ্ঞান ফিরে আসে। ঠিক তখনই মার্ক লক্ষ্য করে একটি বানর তাদের দিকে তাকিয়ে যেন হাসছে। আরো বানর এসে তাদের ক্ষতি করার আগে মার্ক দ্রুত উঠে দাঁড়িয়ে সবগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর মার্ক ও জ্যাক বিমানবন্দরে পৌঁছে যায়। সেখান থেকে তাদের সরাসরি আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। পাইলট তাদের আশ্বস্ত করে বলে এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, পাবলো যা চেয়েছিল তা সে পেয়ে গেছে। পাইলট বলল এখন পাবলো আর তোমাদের পিছু নেবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মার্ক ও জ্যাক জানতে পারলো যে পাবলো রোজিকে ধরে ফেলেছে। জীবনের প্রথমবারের মতো মার্ক গভীরভাবে ভাবতে বাধ্য হয় এখন তার কি করা উচিত। অনেক ভেবে সে সিদ্ধান্ত নেয় রোজিকে উদ্ধার করবে, কারণ তাদের যুক্তি অনুযায়ী সে এখনো নিজের প্রাপ্ত গুপ্তধন পায়নি। জ্যাকও তার সঙ্গে যেতে চায়, কিন্তু মার্ক তার উপরে মোটেও ভরসা করছিল না। সে বলে আমাকে ছাড়া তুমি 1 মিনিটও বাঁচতে পারবে না, এই জঙ্গলের রাস্তাঘাটও তুমি ঠিকমতো চেনো না। মার্ক জানতো সে যদি জ্যাকের সাহায্য চায় তাহলে সুযোগ পেলেই জ্যাক আবার পালানোর চেষ্টা করবে। তবুও তার সামান্য জ্যাকের সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অন্যদিকে পাবলোর লোকজন রোজিকে ধরে তার সামনে নিয়ে আসে। এবার যেন পাবলোর সব ইচ্ছা পূরণ হতে চলেছে। কিন্তু ঠিক তখনই
যখনই খবর আসে তাদের একটা চৌকির সঙ্গে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। মনিটরে পাবলো দেখতে পায় মার্ক তাদের সেই চৌকিটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এরপর মার্ক পাবলোকে দুটি চয়েস দেয়। প্রথমটি হলো সে যেন সোনা এবং রোজিকে ছেড়ে দিয়ে কোনো প্রশ্ন না করে সেখান থেকে চলে যায়, আর দ্বিতীয়টি হলো মার্ক নিজ হাতে তাকে টেনে হিঁচড়ে সেখান থেকে বের করে আনবে। দ্বিতীয় চয়েসের কথা শুনে পাবলো এবং তার লোকজন উচ্চস্বরে হেসে ওঠে, কারণ একজন মানুষ যেন ক্ষুধার্ত সিংহকে তার নিজের গুহা থেকে টেনে বার করার হুমকি দিচ্ছিল। এরপর পাবলোর গুন্ডারা পুরো শহর চারদিক থেকে ঘিরে ফেলে। তার স্নাইপার এবং ভাড়াটে খুনিরা অস্ত্রশস্ত্র নিয়ে শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। এই শহরে ঢোকা মানেই ছিল মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলা। পাবলো অধীর আগ্রহে মার্কের আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু মার্কের বদলে সেখানে হাজির হয় তার পাইলট। সে যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে জোরে গান বাজাতে শুরু করে। পাবলোর লোকেরা ভেবেছিল এই লোকটা বুঝি পাগল হয়ে গেছে, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি সে সঙ্গে করে কি নিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই পুরো শহর কেঁপে উঠতে শুরু করে, কারণ এক বিশাল বন্য মহিষের পাল সোজা তাদের দিকেই তেড়ে আসছিল। পথে যাই সামনে এসেছে তারা সবকিছু তছনছ করে দিয়েছে। বন্য মহিষের পাল পাবলোর লোকদের অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায়, আর যারা কোনোভাবে বেঁচে যায় তাদের একে একে কাবু করতে শুরু করে মার্ক। সে সবাইকে তাড়া করে নির্মমভাবে পরাজিত করে। তার দুই হাতেই বন্দুক ছিল, কিন্তু নিজের নীতিতে অটল মার্ক একটাও গুলি ছোড়ে না। এদিকে জ্যাক বন্দুক তুলতে বাইরে বের হতেই শত্রুরা তার দিকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। একজন লোক তাকে ধরে নির্মমভাবে মারধর করতে থাকে, তবে জ্যাকও কিছুটা লড়াই জানতো। সে চটপটে কৌশলে লাফিয়ে চাপিয়ে লোকটিকে কাবু করে ফেলে। এরপরে সে দ্রুত একটা বাসের ভেতরে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু চারিদিক থেকে স্নাইপাররা তাকে ঘিরে ফেলেছিল। এখন তার বাঁচার আর কোনো উপায় ছিল না। নিরুপায় হয়ে সে মার্ককে সাহায্যের জন্য ডাকতে থাকে। মার্ক তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনো অস্ত্র ছাড়া সেটা সম্ভব ছিল না। অনেকক্ষণ দ্বিধায় থাকার পরে শেষ পর্যন্ত সে বন্দুক হাতে তুলে নেয়। বন্দুক হাতে নিয়েই মার্ক যেন পুরো অ্যাকশন মোডে চলে যায়। তার ছোড়া প্রত্যেকটা গুলি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করছিল। এই দৃশ্য দেখে জ্যাক বিস্ময় হতবাক হয়ে যায়। এদিকে পাবলো তার ভাইকে গুপ্তধন নিয়ে শহর থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু জ্যাক তাকে দেখে ফেলেছিল, তাই সে তার পিছু নেয়। তাদের গাড়ি গিয়ে একটা বিশাল পানির ট্যাঙ্কারের সাথে ধাক্কা খায়। সংঘর্ষে ট্যাঙ্কারটি ভেঙে যায়, আর প্রবল পানির স্রোতে সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। জ্যাক তখন গুপ্তধনটি খুঁজে পায়, কিন্তু সেটা নিয়ে পালিয়ে যাওয়ার বদলে সে অন্যদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মার্ক একে একে সব স্নাইপারকে পরাজিত করে। চাবুকধারী সেই লোকটি এবার আরো দুজনকে সঙ্গে নিয়ে তার সামনে আসে। মার্ক তাদের আক্রমণ এড়িয়ে পাল্টা লড়াই চালাতে থাকে, কিন্তু তারা চাবুকের আঘাতে তার হাত থেকে বন্দুক ফেলে দেয়। এরপর হাতাহাতি লড়াইয়ে মার্ক তিনজনকে পরাস্ত করে। ঠিক সেই সময় একজন স্নাইপার দূর থেকে মার্ককে লক্ষ্য করে বন্দুক তাক করে। সে গুলি ছুড়তেই যাবে, এমন মুহূর্তে জ্যাক গুলি করে স্নাইপারটিকে নিচে ফেলে দেয় এবং মার্কের প্রাণ বাঁচায়। মার্ক ও তার সঙ্গী মিলে পাবলোর সব লোককে একে একে পরাজিত করে। শেষ পর্যন্ত মাঠে শুধু পাবলোই বেঁচে থাকে। ঠিক আগের মতোই জ্যাক আবারও মার্ককে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ফলে মার্ক একাই পাবলোর মুখোমুখি হয়। মার্ক তাকে বলে, এখনো সুযোগ আছে, প্রথম বিকল্পটা বেছে নিয়ে এখান থেকে চলে যাও। কিন্তু যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়ার মতো লোক পাবলো ছিল না, তাই মার্ক তাকে গ্রামের মানুষের বিচারের উপরে ছেড়ে দেয়। পাবলো গ্রামের মানুষের উদ্দেশ্যে বলে, আমার আগে তোমাদের কি ছিল? আমি তোমাদের মাথার উপরে ছাদ দিয়েছি, ভালো কাপড় দিয়েছি, আমি তোমাদের নতুন জীবন দিয়েছি। আমাকে ছাড়া তোমরা কখনোই এই খনিটা চালাতে পারতে না। কিন্তু গ্রামের মানুষেরা শুধু তার উপকার নয়, তার নির্মম অত্যাচারের কথাও ভুলে যায়নি। পাবলো বন্দুক তুলতেই ভিড়ের মধ্যে থেকে কেউ একজন তার দিকে গুলি করে। অবশেষে পাবলো পরাজয় মেনে নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু গুলিবিদ্ধ হয় সে বেশি দূর যেতে পারেনি। কয়েক কদম এগোতেই সে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়। এরপর মার্ক রোজির কাছে ক্ষমা চায়, কারণ তাদের চুক্তি অনুযায়ী সে তাকে সেই সোনার মূর্তিটি দিতে পারেনি। ঠিক তখনই দেখা যায় জ্যাক আসলে তাদের ছেড়ে পালিয়ে যায়নি। তার সত্যি টাকার প্রতি কোনো লোভ ছিল না। সে শুধু চেয়েছিল যে মানুষটি এই গুপ্তধন খুঁজে বের করেছে তার নাম যেন ইতিহাসে বড় বড় অক্ষরে লেখা থাকে। এরপর জ্যাক সেই অমূল্য নিদর্শনটি গ্রামের মানুষদের কাছে ফিরিয়ে দেয়। সবকিছু শেষ হলে মার্ক জ্যাককে নিয়ে আমেরিকায় ফিরে আসে। নিজের ছেলেকে ফিরে পেয়ে ওয়াকার ভীষণ খুশি হয়ে যায়। তবে জ্যাক তাকে যতটা ভোগান্তিতে ফেলেছিল তাতে অন্তত একটা চড় তার প্রাপ্যই ছিল। চুক্তি অনুযায়ী মার্ক নিজের কাজ সফলভাবে শেষ করে। এর বিনিময়ে সে তার প্রাপ্য টাকা পায় এবং অবশেষে নিজের স্বপ্নের রেস্টুরেন্ট খুলতে সক্ষম হয়। বিদায় নেওয়ার আগে মার্ক ওয়াকারকে বলে, ব্রাজিলে থাকাকালীন আমি দেখেছি ওখানকার মানুষ কোনো বড় ধরনের বিজয় উদযাপন করতে গেলে একটা বিশেষ ধরনের ফল খায়। আজও তো একটা বড় জয় হয়েছে, তো আমি সেই ফল তোমাদের জন্যও নিয়ে এসেছি। ফলটি দেখেই জ্যাক বুঝতে পারে মার্ক আসলে কি করতে চলেছে। ওয়াকার এবং তার লোকজন ফলটি খাওয়ার সঙ্গে সঙ্গেই মার্ক জ্যাকের হাতের বাঁধন খুলতে শুরু করে। ওয়াকার অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ফলের বিষ শরীরে কাজ করতে শুরু করে দিয়েছে, আর মুহূর্তের মধ্যেই ওয়াকার এবং তার লোকজন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়ে। সুযোগ বুঝে মার্ক জ্যাককে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। এমন আরো দারুণ মুভির গল্প শুনতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।